হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুন্দরবন এডুকেশন হাব। আজকে আমি তোমাদের জন্য রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার যে বিগত দিনের কোশ্চেনের ওপর একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে তোমাদের আমি কিছু প্রশ্ন করাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন হয়, কেমন টাইপের কোশ্চেন হয়, কীভাবে প্রশ্নের উত্তরগুলো সলভ করতে হয়। তো চলো, আজকে আমি তোমাদের 10টা অঙ্ক করাবো। তো আমাদের প্রথম প্রশ্ন আজকে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তো আমরা কি জানি মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো আমাদের এখানে কি কি আছে দেখো, 43, 53, 85 আর 71। তো এখানে তোমরা দেখো 43, 71, 53 আর 85। তো আমরা এখানে দেখো 43 আর 1 ছাড়া আদার্স অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু আমরা একে ভাগ করতে পারবো না বা এর কোনো ফ্যাক্টর করতে পারবো না। 43, 71, 53 এই তিনটেকে আমরা কিন্তু ফ্যাক্টর করতে পারবো না। কিন্তু এখানে দেখো 85 একমাত্র সংখ্যা যেটাকে আমরা 5 আর 17, 5 এবং 17 এই দুটো ফ্যাক্টরে ভাঙতে পারবো। তো আমাদের এখানে কি হলো, আমাদের এখানে 85 কিন্তু মৌলিক সংখ্যা নয়, আর 43, 71, 53 এগুলো কিন্তু সবকটা কি মৌলিক সংখ্যা। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের 85। তো তোমরা দেখলে প্রথম প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেল। তাহলে ফ্রেন্ডস, আমরা কি শিখলাম? মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আদার্স অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না বা ওই সংখ্যার কোনো ফ্যাক্টর পাবো না। আর যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হলো যৌগিক সংখ্যাকে আমরা অনেকগুলো ফ্যাক্টরে সেটাকে ভেঙে নিতে পারি। এখানে 85কে দেখো আমরা 5 এবং 17তে ভেঙে নিতে পারি। তো এখানে 43, 71, 53 এদেরকে কিন্তু কোনো ফ্যাক্টর পাবো না। তো আমাদের এখানে 85 মৌলিক সংখ্যা হবে না। এটাই আমাদের। দেখো আমাদের পরের কোশ্চেন বলছে কি, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। তো প্রথম 15টি বিজোড় সংখ্যা মানে কি জানি আমরা? বিজোড় সংখ্যা মানে কি? বিজোড় সংখ্যা হচ্ছে আমাদের 1, 3, 5, 7, 9 এরকম করে আমাদের প্রথম 15টি বিজোড় সংখ্যা কত হবে? 29। তো আমাদের এদের গড় বের করতে বলেছে। তো আমাদের গড় বের করতে গেলে কি করতে হয়? এই সংখ্যাগুলোকে যোগ করে আমরা একে কি 15 দিয়ে ভাগ করব। তো আমরা যখন এগুলোকে সব যোগ করে ভাগ করতে যাবো, কিন্তু আমাদের একটা টাইম লাগবে। তো আমাদের একটা শর্টকাট প্রসেস অবলম্বন করতে হবে, কেননা পরীক্ষার সময় আমাদের হাতে অত টাইম নেই। তো দেখো আমরা কিভাবে বের করছি। তো প্রথম 15টি সংখ্যার গড়, 15টি বিজোড় সংখ্যার গড় আমাদের কি করতে হবে? n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 15। তো আমাদের এখানে n মানে কি? n মানে হচ্ছে পদ সংখ্যা। তো আমাদের কটি পদ বলেছে? 15টি বিজোড় সংখ্যার গড়। তো আমাদের n মানে হচ্ছে 15/2। আর এখানে প্রথম পদ কত? প্রথম পদ দেখো আমাদের 1। আর এখানে কি শেষ পদ কত? 29। তো প্রথম পদ আমাদের 1 এখানে লিখবো আমি, 1 প্লাস 29 ডিভাইডেড বাই 15। তো আমাদের এখানে দেখো 15 দিয়ে 15 কেটে গেল, তাহলে কি থাকছে? 30/2 তাহলে কত হচ্ছে? 15। তাহলে আমাদের প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? 15। তো আমরা দেখো এই সূত্রটাকে ফলো করে ইজিলি করতে পারলাম, কিন্তু আমরা যখন এইগুলো সব যোগ করে 15 দিয়ে ভাগ করবো, একটা কিন্তু টাইম লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে। তো আমরা এই সূত্রটা কখন করতে পারবো? দেখো এদের প্রত্যেকের ডিফারেন্স কিন্তু কত আছে? 2।
প্রত্যেকের ডিফারেন্স কিন্তু কত 2, প্রত্যেকের ডিফারেন্স 2। তো এদের মধ্যে ডিফারেন্স যখন সমান হবে তখন কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ডিফারেন্স কিন্তু সমান না হলে কিন্তু আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো না। এটাকে কি বলে? এটাকে বলে সমান্তর প্রকৃতির একটা সূত্র। তো যখনই ডিফারেন্স সমান হবে তখনই আমরা এই পদ্ধতিতে এটাকে করতে পারবো। তো ঠিক আছে, নেক্সট আমরা অঙ্কে যাব। তো আমাদের নেক্সট অঙ্ক কি বলছে দেখো, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে, বি ওই ঘড়ি সিকে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা ক্ষতি কত হতো? তাহলে কি করেছে, এ একটি ঘড়ি 10% ক্ষতিতে বিকে বিক্রি করেছে, বি সেই ঘড়িটা কি করেছে সিকে 10% লাভে বিক্রি করেছে। এবার এ যদি সেই দামে যদি সিকে বিক্রি করতো তাহলে এর কত পার্সেন্ট ক্ষতি হতো? তাহলে আমাদের দেখো, মনে করো এ বি, এ 10% লাভে 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে এর ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে? 90। যেহেতু সে 10% ক্ষতিতে বিক্রি করেছে তাহলে এটা কি, এটা বি এর ক্রয় মূল্য। আর বি কি করছে, বি এটাকে 10% লাভে বিক্রি করছে। তাহলে বি এর 10% লাভ মানে কি, সি কে সে কত টাকায় বিক্রি করলো? 90 প্লাস 90 ইন্টু 1/10, তাহলে কত হলো? 90 প্লাস 9 ইকুয়াল টু 99। অতএব বি 10% লাভে সিকে বিক্রি করছে, মানে কত? সে 99 মানে 99 টাকায় সে সিকে বিক্রি করেছে। তাহলে কি বলছে, এ যদি এই দামে যদি বিক্রি করতো তাহলে এর কতটা ক্ষতি হতো? তো এখানে দেখো, এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য তখন হতো 100 টাকা, আর বিক্রয় মূল্য তখন কত হতো? 99 টাকা। তো আমরা কি জানি, পার্সেন্টেজ লস। পার্সেন্টেজ লস মানে কি, ক্রয় মূল্য মানে সিপি মাইনাস এসপি মানে কি, সেলিং প্রাইস বিক্রয় মূল্য, বাই সিপি ইন্টু 100। তো আমাদের এখানে দেখো, এখানে আমাদের ক্রয় মূল্য কত? 100, আর বিক্রয় মূল্য কত হতো তখন? 99 বাই 100 ইন্টু 100। তাহলে আমাদের এখানে 100 থেকে 99 বাদ দিলে কত? 1, আর নিচে 100, এই 100 কেটে যাচ্ছে। তো আমাদের কি হতো তখন, যদি এ 99 টাকা বিক্রি করতে তখন কত হতো? তখন 1% ক্ষতি হতো। তাহলে আমাদের উত্তর কত হবে? 1%। তো আমাদের নেক্সট অঙ্ক দেখো। তো আমাদের পরের কোশ্চেন দেখো কি বলেছে, 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত হবে? তো আমাদের 30 জন বালিকার বয়সের গড় দিয়েছে 13 বছর। এবার 30 জন বালিকার প্রথম যে 18 জনের বয়সের গড় দেওয়া আছে 15 বছর, তাহলে আমাদের বাকি 12 জনের বয়সের গড় বের করতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে বের করব। তো আমাদের 30 জনের বয়সের গড় 13 বছর, তাহলে বয়সের সমষ্টি, তাহলে 30 জনের বয়সের সমষ্টি যখন আমরা বের করবো তখন কি করব, 30 ইন্টু 13। তাহলে আমাদের 30 জনের বয়সের সমষ্টি এটা এখান দিয়ে পেয়ে যাব। আর বলেছে যে তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর। তাহলে দেখো আমরা কি করছি, তাহলে আমাদের বলেছে বাকি 12 জনের বয়সের গড় নির্ণয় করতে হবে। তাহলে এখান দিয়ে আমরা কি করব, প্রথম 18 জনের বয়সের সমষ্টিটা বের করব। প্রথম 18 জনের বয়সের সমষ্টি কত? 18 ইন্টু 15। আর কি বলেছে, 12 জনের বয়সের গড়। তাহলে এখান দিয়ে যেটা বেরোবে সেটাকে দিয়ে আমি যদি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, 12 জনের বয়সের গড়। তো নিচে আমাদের কত হবে? 12। তো দেখো আমরা এখানে কিভাবে ক্যালকুলেশনটা করব। দেখো আমাদের এখানে কত আছে? 15। এখানে 30কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 ইন্টু বা 2 ইন্টু 15। তাহলে আমরা এখান দিয়ে 15টা কমন নিয়ে নেব। তাহলে কত থাকছে? 2 ইন্টু 30 মাইনাস 18 বাই 12। তো দেখো 15 ইন্টু 13 দুগুণে 26, 26 থেকে 18 বাদ দিলে কত হয়? 2, 8 বাই 12। তাহলে এখানে দেখো আমরা কাটাকুটি করবো, 3 এ 5 15, 3 এ 4 12, 4 দুগুণে 8, তাহলে 10। তাহলে আমাদের বাকি 12 জনের বয়সের গড় কত হবে? 10 বছর। তো দেখো আমরা কত ইজিলি পেয়ে গেলাম। আমরা কি করব, আমাদের যে 30 জনের বয়সের গড় দেওয়া আছে সেই গড়টাকে সমষ্টি বের করার জন্য আমরা 30কে 13 দিয়ে গুণ করব।
তারপরে যে আমাদের 18 জনের বয়সের গড় দেওয়া আছে সেটাকে আমরা সমষ্টি বের করে নিয়ে সেখান দিয়ে এটাকে মাইনাস করব, করে আমরা 12 দিয়ে ভাগ দিলে আমাদের এই 12 জনের বয়সের গড় চলে আসবে। তো দেখলে অঙ্কটা ইজিলি হয়ে গেল। ঠিক আছে, আমরা এবার নেক্সট অঙ্কে দেবো। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি এইসব টপিক্সের উপরে যদি বেসিক থেকে ক্লাস চাও তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা তোমাদের এই সবগুলো টপিক্সের উপরে বেসিক থেকে ক্লাস নিয়ে আসবো। তো দেখো এখন নেক্সট অঙ্ক যাবো আমরা। তো নেক্সট অঙ্কটা দেখো, বলেছে যদি a/3 = b/5 = c/7 হয় তবে a + b + c/b এর মান কত? তো আমাদের এখানে দেখো কি বলেছে, a/3 = b/5 = c/7 এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা কে ধরে নেব, কে ধরি। তাহলে আমাদের এর ভ্যালু কত আসছে, এর ভ্যালু a = 3k, b এর ভ্যালু কত পাচ্ছি আমরা, b = 5k, আর c = কত পাচ্ছি আমরা 7k। আমাদের বলেছে কিসের ভ্যালুর মান বের করতে হবে, আমাদের বলেছে a + b + c/b এর মান বের করতে হবে। তো দেখো আমরা এখানে প্রত্যেকটা মানগুলো বসিয়ে দেবো। তো আমাদের এর মান কত 3k, b এর মান কত 5k, প্লাস c এর মান 7k বাই b এর মান 5k। তো এখান দিয়ে আমাদের প্রত্যেকটার ভিতরে কি আছে, কে কমন আছে, তাহলে আমি কেটাকে কমন নিয়ে নেব, নিয়ে যোগ করে দেবো, 5 আর 3 8 আর 7 15 বাই 5k। তাহলে আমাদের কে কে কেটে গেল, 5 থেকে 15 দিয়ে কি করে কাটলে কত হবে, 3 হবে। তাহলে আমাদের এখানে a + b + c/b এর ভ্যালু কত, 3। তো আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট এই অঙ্কটা কিন্তু একটা ভালো অঙ্ক, কিন্তু এই অঙ্কটা একটা মজাদার অঙ্ক। এই অঙ্কটা একটু তোমরা ভালো করে দেখবে, অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার অনেকটাই চান্স আছে। দেখো কি বলেছে, 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে 2.52 টাকা। তাহলে আমাদের বলেছে 2.04 দামের প্রতি কিলোগ্রামের সাথে 2.88 দামের গম মেশালে, মানে কি অনুপাতে মেশালে দাম হবে 2.52। তাই এই অঙ্কটা আমরা করব অ্যালিগেশন মেথডে। তো দেখো অ্যালিগেশন মেথডটা কি। দেখো আমাদের বলেছে কি, আমাদের বলেছে 2.04 এই দামের গমের সাথে আমরা কি মিশ্রিত করছি, 2.88 দামের গম মিশ্রিত করে একটা কি আমরা এভারেজ ভ্যালু পাচ্ছি। এভারেজ ভ্যালুটা কত, 2.52। তো এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর, এটা কি একটা এভারেজ ভ্যালু। দেখো এভারেজ ভ্যালুটা কিন্তু এই দুটো ভ্যালুর মাঝামাঝি, আমরা এই দুটো মিশ্রিত করে একটা ভালো কোয়ালিটি আর একটা কিন্তু খারাপ কোয়ালিটি, মানে এর দামটা বেশি একটু ভালোটার দাম আর খারাপটার দাম একটু কম, তো এই দুটো মিশ্রিত করে আমরা এভারেজ একটা মান পেয়ে গেলাম। তো এখানে দেখো আমরা যখন এই অ্যালিগেশন মেথড, এই মেথডে আমরা কি করব, এখানে আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করব। এখানে দেখো এটা থেকে তাহলে বড়, এটা থেকে এটা মাইনাস করব, আর এটা থেকে এটা মাইনাস করব, এটা স্মল, এটা বিগ। যখনই মিক্সার আর অ্যালিগেশনের অঙ্ক করবে এই টাইপের অঙ্ক তোমরা অ্যালিগেশন মেথডে কিন্তু অনেক ইজিলি করতে পারবে। তো এখানে দেখো এটা থেকে এটা মাইনাস করলে আমরা কত পাচ্ছি, 2.88 মাইনাস 2.52, এটা মাইনাস করলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.36। আর এখানে এটা থেকে আমরা এটা মাইনাস করবো, যেহেতু এটা বড় এটা ছোট, 2.52 মাইনাস 2.04। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 0.48। তো আমাদের অনুপাত দুটো কি এসছে, দেখো অনুপাত দুটো এসছে আমাদের 0.36 আর 0.48। তো এখানে দেখো আমরা যখন এই দুটো অনুপাত করবো তখন পয়েন্ট বাদ হয়ে যাবে, আর 36টাই কি হবে
এটাকে যদি আমরা 12 দিয়ে যদি প্রত্যেকটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে 12 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে আমাদের 3:4। তাহলে আমরা কি করবো, আমরা যদি 3:4 অনুপাতে যদি এই দুটোকে মিক্সড করি তাহলে কি হবে, আমাদের এভারেজ দামটা হবে 2.52। তাহলে আমাদের প্রতি কিলোগ্রাম 2.04 দামের গমের সাথে 2.88 দামের গম 3:4 অনুপাতে মিক্সড করলে আমরা 2.52 এই দামের গমটা পেয়ে যাবো। তো দেখো এটা কিন্তু একটু কঠিন আছে, কিন্তু এই অ্যালিগেশন মেথডটা করলে অঙ্কটা কিন্তু অনেক ইজিলি হয়ে যাবে। অ্যালিগেশন মেথডটা কি, আমাদের এই যে যেটা স্মল মানে প্রাইসটা এর সাথে বিগ প্রাইস এই দুটো এর এভারেজটা আমরা পেয়ে গেলাম। এবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, আর এখানে দেখো এখানে এভারেজটা বড়, এখানে এটা ছোট, তো এটা থেকে এটা বিয়োগ করলাম, করে এই দুটো রেশিও অনুপাত করলাম, পেয়ে গেলাম মানটা। ঠিক আছে, তো পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটা বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় 60 কিলোমিটার যায় এবং ফেরার সময় ওই একই দূরত্ব 3.4 ঘন্টায় আসে। স্থির জলে নৌকাটির বেগ কত? তাহলে একটি নৌকা স্রোতের অনুকূলে কি যাচ্ছে, 2 × 1/2 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে। এবার ওই একই পথ তার স্রোতের প্রতিকূলে ফিরে আসতে কত টাইম লাগছে, একটু বেশি লাগছে, 3 × 3 = 4 ঘন্টায় সে আসছে। তো আমরা দেখো এটা কিভাবে ক্যালকুলেশন করব। তো আমরা এখানে ধরবো স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগটাকে আমরা ধরবো x কিলোমিটার পার ঘন্টা, আর যে স্রোতের বেগ, দেখো নৌকা যখন চলে, একটি নৌকা যখন নদীতে চলতে থাকে তখন নৌকার বেগ থাকে, সাথে সাথে স্রোতেরও বেগ থাকে। আমরা স্রোতের বেগটাকে কি ধরবো, y কিলোমিটার পার ঘন্টা। কেন বলতো, একটি নৌকা যখন চলে তখন দেখবে নৌকা যখন স্রোতের বিপরীতে আসে তখন স্রোতের বেগের সাথে কিন্তু নৌকাটা বাধাপ্রাপ্ত হয়, আর নৌকাটা যখন স্রোতের অভিমুখে যায় তখন স্রোতের বেগের সাথে সাথে নৌকার বেগটাও কিন্তু গতিপ্রাপ্ত হয়। তো এখানে দেখো আমরা দুটো বেগ পেয়ে গেলাম, নৌকার বেগ আর স্রোতের বেগ। তো প্রথমে বলেছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে গেলে নৌকার বেগ আর স্রোতের বেগটা যোগ হবে। তো স্রোতের অনুকূলে কি হবে, স্রোতের অনুকূলে স্পিডটা কি হবে, গতিটা, স্রোতের অনুকূলে আমাদের স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়ে যায়। আর স্রোতের প্রতিকূলে কি হবে, স্রোতের প্রতিকূলে তখন নৌকার বেগটা স্রোতের বিপরীতে যায়, তখন কি হবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হয়ে যায়। কিলোমিটার পার আওয়ার। তো আমাদের এখানে বলেছে কি স্রোতের অনুকূলে এত ঘন্টায় এত কিলোমিটার যায়। তো আমরা একটা জিনিস জানি, আমরা কি জানি, ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো আমাদের এখানে দেখো, আমাদের এখানে ডিস্টেন্সটা কত আছে, ডিস্টেন্স আছে আমার হচ্ছে 60 কিলোমিটার। তো দেখো ডিস্টেন্স আমার 60 প্রথম ক্ষেত্রে, আর স্পিড কত, স্পিড হচ্ছে স্রোতের অনুকূলে। তো দেখো আমাদের এখানে ডিস্টেন্স কত 60, আর স্পিডটা কত x + y স্রোতের অনুকূলে, আর টাইমটা কত লেগেছে, টাইমটা লেগেছে আমাদের 2 × 1 = 2 মানে কি 5/2। তো আমাদের এখানে দেখো x + y ভ্যালুটা কি আসছে, x + y = আমরা কি পাবো, 5 12 60, এটাকে যখন 5কে যখন 60 কাটবো তখন কত 12, তাহলে কত x + y আসছে আমাদের 24। তো একইভাবে আমরা x - yটা বের করব। তো দেখো আমাদের ডিস্টেন্স কিন্তু সেম, ডিস্টেন্স কিন্তু 60 কিলোমিটার। তো আমাদের যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছি তখন আমাদের ডিস্টেন্স 60 ইকুয়াল টু আমাদের যে স্পিডটা তখন কত x - y হয়ে যাচ্ছে, আর টাইমটা কত লাগছে 3 ইন্টু, টাইমটা লাগছে 3 × 3 = 4, তাহলে কত হবে 3 × 4 = 12, 5 3 15/4। তো আমরা 15টাকে এটা দিয়ে কাটলাম, তাহলে 4 15 60, তাহলে আমাদের x - y কত হচ্ছে, x - y হচ্ছে আমাদের, তো দেখো এবার আমরা এখান দিয়ে এই দুটো কিন্তু অপনয়ন প্রতিস্থাপন যা করলে কিন্তু তোমাদের মানটা আসবে। তো আমরা দেখো এখানে এই দুটো সিম্পল যোগ করে দেবো, তাহলে আমাদের x + y কত হচ্ছে 24, তাহলে x + yটা এখানে রাখলাম 24। এটাকে যখন আমরা যোগ করে দেবো তখন y কেটে যাবে,
2x ইকুয়াল টু কত হবে, 2x ইকুয়াল টু 40। তাহলে x 2টা এই সাইডে গেলে কত হবে, 2টা এই সাইডে গেলে হবে 40/2 20। তাহলে দেখো আমরা এখানে নৌকার বেগ কি ধরেছিলাম, x কিলোমিটার পার ঘন্টা, তো আমাদের x কত এসছে 20। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম নৌকার বেগ, তাহলে নৌকার বেগ কত হবে 20 কিলোমিটার পার আওয়ার। তো অঙ্কটা আমাদের হয়ে গেল। তো তোমরা এটাকে হচ্ছে ফলো করে করতে পারো। তো এর ট্রিক্সও আছে, তো তোমাদের আমি বেসিকটা দেখিয়ে দিলাম, এইভাবে করলে কিন্তু তোমাদের মনে থাকবে। সব অঙ্ক কিন্তু তোমার ট্রিক্স ফলো করে করতে গেলে কিন্তু তোমাদের কিছুই মনে থাকবে না। তো ঠিক আছে, এরপরে আমরা নেক্সট অঙ্কটা দেখবো। তো তোমরা নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক বলেছে টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করে, মানে 1 টাকায় সে 10টি আপেল বিক্রি করে 40% লাভ করে। তিনি টাকায় তাহলে কতগুলি আপেল কিনেছিলেন? তো দেখো আমরা এখানে কি করব। তো আমাদের এই অঙ্কগুলো করতে গেলে তোমরা এই সূত্রটা ফলো করেও করতে পারো, ট্রিক্স ফলো করেও করা যায়। তো তোমাদের একটু বেসিক থেকে দেখো। এখানে দেখো সেলিং প্রাইস মানে কি, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ইকুয়াল টু কত, 100 প্লাস পার্সেন্টেজ প্রফিট, মানে যেটাকে পার্সেন্টেজ লাভ হয়েছে বাই 100 ইন্টু ক্রয় মূল্য। তো এখানে দেখো, এখানে বলেছে টাকায় 10টি করে আপেল বিক্রয় করে, তাহলে 10টি আপেলের বিক্রয় মূল্য কত, 10টি আপেলের বিক্রয় মূল্য 1 টাকা। আর একটি আপেলের বিক্রয় মূল্য কত হবে, 1/10 বা 1/10। তো দেখো আমরা এখানে কিন্তু আমরা সবসময় কি করব, যখন এই অঙ্কগুলো করব একটির ক্ষেত্রে তখন যে দামটা বিক্রয় মূল্যটা বের করে নেবো। তো আমাদের এখানে দেখো একটি আপেলের বিক্রয় মূল্য কত, 1/10 আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে আমাদের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তো এখানে আমাদের বিক্রয় মূল্য কত, 1/10 ইকুয়াল টু আমাদের কত পার্সেন্ট লাভ হয়েছে, 40%। তো 100 প্লাস 40/100 ইন্টু আমাদের সিপি মানে কত, ক্রয় মূল্য। তো এখানে দেখো আমরা কাটাকুটি করব, ইকুয়াল টু 1/10 তো শূন্য, এটা 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 কেটে গেল। তো আমাদের সিপি কত আসে, ক্রয় মূল্য কত আসছে, ক্রয় মূল্য সিপি আমাদের আসছে কত, 1/14। তো দেখো আমাদের বলেছে তিনি টাকায় কতটি আপেল নিয়ে এসেছিলেন। তো আমরা যখন সিপিটা পেয়ে গেলাম তখন জাস্ট আমরা এটাকে কি উল্টে দেবো, জাস্ট এটাকে আমরা উল্টে দিলে কত পাচ্ছি, 14। তাহলে তিনি টাকায় কতটি আপেল নিয়েছিলেন, তিনি 14টি আপেল নিয়েছিলেন। কারণ এখানে দেখো, এখানে আমরা কি পেয়েছিলাম, 10টি আপেলের বিক্রয় মূল্য 1 টাকা। তো আমরা এখানে দেখো, আমরা এখানে কি পেয়েছি, তিনি নিয়েছিলেন কত, তিনি নিয়েছিলেন 14টি আপেল। তিনি 14টি আপেল কিনে এনেছিলেন, নিয়ে কি করেছেন, তিনি বিক্রি করেছেন 10টি 1 টাকায়। তিনি 14টি নিয়েছিলেন 1 টাকায়, তিনি বিক্রি করেছিলেন কত, করেছেন 10টি আপেল 1 টাকায়। তাহলে তার হচ্ছে তিনি নিয়েছিলেন প্রথমে 14টি আপেল, তাহলে আমাদের উত্তর কত, 14। তুমি যখন সিপিটা পেয়ে যাবে জাস্ট এটাই উল্টে দেবে, উল্টে দিলে অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এই ট্রিক্স ফলো করে করতে পারো। আর রেশিও মানে অনুপাতের মাধ্যমে করা যায়, কিন্তু সেটা তোমাদের যখন আমি পরে যখন বেসিক থেকে দেখাবো তখন তোমাকে শিখিয়ে দেবো কি করে রেশিও মেথডে করতে হবে। তো ঠিক আছে, পরে অঙ্ক দেখাচ্ছি। সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়। তাহলে বলেছে সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়। তা আমরা কি জানি, আমরা জানি মূলধন অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল, মানে মূলধন প্লাস ইন্টারেস্ট। তা আমাদের বলেছে কি, মূলধন কত হবে, 3 গুণ হবে। তাহলে আমাদের যদি এখানে আমরা মূলধনের 3 গুণ হবে অ্যামাউন্ট, তাহলে আমরা মূলধনটাকে যদি এক্স ধরে নিই তাহলে আমাদের অ্যামাউন্টটা কত হচ্ছে, 3x। আর আমরা কি জানি, আমরা ইন্টারেস্ট মানে কি জানি, মূলধন ইন্টু টাইম ইন্টু সুদের হার বাই 100। তাহলে আমাদের এখানে দেখো এক্সটাকে এই সাইড নিয়ে আসলে আমাদের কত হচ্ছে, 2x। আর যেহেতু আমরা প্রিন্সিপালকে এক্স ধরেছি, এক্স, আর আমাদের টাইমটা কত বলেছে, টাইম হচ্ছে আমাদের বলে দিয়েছে 20 বছর, 20 ইন্টু r/100। তো এখানে দেখো এই এক্স কেটে গেল, এখানে হচ্ছে কত, 5। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, আমাদের আর ইকুয়াল টু 10% আসছে। তো আমরা কিন্তু এখান থেকে সুদের হারটা পেয়ে গেলাম। এর পরের পোর্শনটা কি বলেছে, একই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে। তো তোমাদের আমি যখন শর্ট ট্রিক্সের উপরে ভিডিও করেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে কোনো পার্সেন্ট মানে সুদের হার দেওয়া থাকলে কত বছরে সেই সুদটা দ্বিগুণ হবে। তো ট্রিক্সটা কি ছিল, যে আমরা যখন এই পার্সেন্টেজটা পেয়ে গেলাম তখন এটাকে আমরা ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশ মানটা বের করবো। তোমাদের এটা আমি শিখেছিলাম কি করে ভগ্নাংশে মান বের করতে হয়। তো 10%-এর ভগ্নাংশ মান কত, 10% মানে কি, যখন বের করতে গেলে 10 ইন্টু 1/100। তো তাহলে কত হবে, 1/10। এটাকে জাস্ট উল্টে দেবো, জাস্ট উল্টে দিলে আমরা কি পেয়ে যাবো, 10। তো এটাই আমাদের উত্তর। তাহলে কি হবে,
তাহলে ওই একই সুদের হারে 10 বছরে মূলধনটা দ্বিগুণ হবে। তো যখন আমরা এটাকে বের করব মানে পরে মূলধন কত বছরে দ্বিগুণ হবে, তো আমরা এই পার্সেন্টেজের এর ভগ্নাংশ মান বের করে নেব, নিয়ে এটাকে জাস্ট উল্টে দেবো, দিলেই কিন্তু আমাদের এই মানটা বেরিয়ে যাবে। তো আমাদের 10 বছরে ওই মূলধনটা দ্বিগুণ হয়ে যাবে। তো ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু বলেছে 4, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে আমাদের দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর তাদের গসাগু দেওয়া আছে। যখনই কোনো সংখ্যার দুটি অনুপাত দেওয়া থাকবে আর গসাগু দেওয়া থাকবে, তখন আমরা কি করব, ওই যে গসাগুটাকে দুটি সংখ্যা দিয়ে গুণ করে নেবো। তাহলে দুটি সংখ্যার অনুপাত হলো 3 আর 4, তাহলে গসাগু দিয়ে আমরা গুণ করব। তাহলে কত হচ্ছে আমাদের সংখ্যা দুটি? 12 আর 16। তো এই দুটো সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে। তো এই দুটো যখন তোমরা লসাগু বের করবো তখন কি হবে, আমরা এই প্রসেসে লসাগু বের করতে পারবো। এখানে দেখো কতবার যাচ্ছে, এটা আমরা 4 দিয়ে যাবে, 3 4 4 16, আর কিন্তু যাচ্ছে না। তাহলে আমাদের লসাগু কত হবে? তো আমরা এই সবকটা গুণ করব, 4 × 3 × 4, তাহলে কত হচ্ছে? 4 4 16, 3 16 48। তো আমাদের লসাগুটা কত হবে? 16। তাহলে আমাদের উত্তর কত? 16। তো দেখো আরেকটা প্রসেসে কিন্তু এটা বের করা যায়। আমরা যখন দুটো সংখ্যা পেয়ে গেছি তখন দেখো কি করব, তাহলে আমরা জানি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু কি হবে, সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে দেখো আমরা দুটো সংখ্যা পেয়ে গেছি তাদের গসাগু দিয়ে গুণ করে। তো দেখো প্রথম সংখ্যা কত? 12 ইন্টু দ্বিতীয় সংখ্যা কত? 16, আর গসাগু কত? 4, আর লসাগুটাকে আমরা x ধরে নিলাম। তো দেখো এখানে 4 দিয়ে আমরা এটাকে কেটে দিলাম, তাহলে 4 4 16, তাহলে x ইকুয়াল টু কত? 48। তো আমাদের লসাগু কিন্তু আমরা এভাবে বের করতে পারবো, যখন দুটো সংখ্যা দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে, আর আগে যেভাবে বের করবো ওইভাবে তোমরা বের করতে পারো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে অঙ্কগুলো এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেন এই চ্যানেলে আমরা কিন্তু অনেক বেসিক ক্লাস নিয়ে আসবো। এখনো পার্সেন্টেজের উপর তোমাদের প্রথম ক্লাসটা সবাই দিয়েছি, এখনো পার্সেন্টেজের উপরে তোমাদের 3 থেকে 4টে ক্লাস আসবে, সব কিন্তু বেসিক থেকে শুরু করবো। আর তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুর মানটা বের করা কতটা ইম্পর্টেন্ট, কারণ পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুর মানটা কিন্তু আমাদের অনেক অঙ্কের ক্ষেত্রেই লাগবে, কারণ সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে আদার্স অনেক অ্যারিথমেটিকের যে অঙ্কগুলো আছে সব ক্ষেত্রেই লাগবে। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, বাই বাই।